আসসালামু আলাইকুম, আমি মাস্টার সাহেব আজকে আপনার সামনে হাজির হয়েছি এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় তথা গতি এর সিকিউ সলভ সিরিজের তৃতীয় পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা টাইপ 3 সম্পর্কে জানতে পারবো। আমরা আমরা কিন্তু এর আগে দুটো টাইপ করছি। আজকে আমরা তৃতীয় টাইপ নিয়ে আলোচনা করব, যেই টাইপের মধ্যে সমাচার থাকবে পড়ন্ত বস্তুর। পড়ন্ত বস্তুর প্রথম অঙ্কটা আমি এখানে লিখে রেখেছি। এই অঙ্ক দিয়ে আজকে শুরু করবেন ইনশাআল্লাহ। চলো শুরু করি। প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কে এই অঙ্কটা ঢাকা বোর্ড 25-এর। এই অঙ্কে চিত্র দিয়েছে এটা, আর বলছে যে কত সময় পর বস্তুটি ভূমি স্পর্শ করবে। এখন আমার একটা বস্তু পড়তেছে, এই ধরনের বস্তুকে আমরা পড়ন্ত বস্তু বলি। এই পড়ন্ত বস্তু এর জন্য আমাদের যে গতিসূত্রগুলো সেগুলো স্লাইটলি একটু চেঞ্জ হয়। কি কি চেঞ্জ হয় আমরা একটু দেখি। হ্যাঁ, যেমন কালিগুলো নেই, দেখো সূত্রগুলো লিখি আমি। দেখো, খেয়াল করবা সূত্র সূত্র কি কি আছে। প্রথম সূত্রটা, প্রথমে দেখো আমাদের কিন্তু চারটা সমীকরণ থেকে চারটা সূত্র আমরা পাই। এখন আমাদের যে s is equal to vt সমবেগের সূত্র এই পরন্ত বস্তুর ক্ষেত্রে খাটবে না। কারণ কি, সমবেগে কখনো একটা বস্তু পড়তেই পারে না। সমবেগে কখন বলবে? সমবেগ মানে কি আমি এর আগে ক্লাসে কিন্তু খুব ভালো করে বুঝাইছিলাম, প্রত্যেকটা সমীকরণ ধরে ধরে। যে এই যে প্রথম সমীকরণ যেটা s is equal to vt, সরি প্রথম সমীকরণ না, সমবেগের সমীকরণ। এই সমবেগের সমীকরণটা তখনই বলবৎ হবে যখন ত্বরণের মান 0, অর্থাৎ বেগের কোনো পরিবর্তনই হচ্ছে না, সেজন্যই তো সমবেগ। বেগের কোনো পরিবর্তন না হলেই তো সমবেগ। কারণ বেগের পরিবর্তন না হলে তো ত্বরণ শূন্য, কারণ বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। তাইলে ত্বরণ কি কখনো শূন্য হতে পারে একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে? না। একটা পরন্ত বস্তুর অবশ্যই অভিকর্ষ ত্বরণের পরে সেটা সেটা আমরা জি দ্বারা প্রকাশ করি, সেটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝছো, এটা একটা ত্বরণ না, মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার সবাই জানো কম বেশি। সেই জন্য এটা ত্বরণ থাকাতে সমবেগের সূত্রে এর জন্য খাটবে না। আমাদের সূত্র এখানে হচ্ছে s is equal to ut plus half t স্কয়ার। এই জায়গায় আমরা s is equal to লিখবো না, এই জায়গায় আমরা h is equal to লিখবো। এই জায়গায় h লিখবো, হাইট। h is equal to কি, ut প্লাস হাফ। এই জায়গায় ত্বরণ কি, জি না, নাকি আলাদা কোনো ত্বরণ আছে? না, অবশ্যই জি এটা ত্বরণ। একটা পরন্ত বস্তু, মুক্তভাবে পরন্ত বস্তুর সবসময় ত্বরণ হয় জি। সেজন্য আমরা যত জায়গায় এ বসাবো এর জায়গায় জি দ্বারা রিপ্লেস করে দেবো, আর এইচ এর জায়গায় এইচ দ্বারা রিপ্লেস করে দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে বসাই জি টি স্কয়ার এই প্রথমটা। ও সরি, আচ্ছা। তারপরে v is equal to u plus gt, এই জায়গাটি বসে জি বসে দেবো বলছি না, বসে দিলাম। তারপরে আরেকটা কি, v square is equal to u square plus 2g h। ঠিক আছে, এই আমাদের সূত্র। ঠিক আছে, এই সূত্র তিনটা আমাদের কাজে লাগবে। আমি সূত্রগুলো লিখে রাখলাম। এবার দেখো, খুব খেয়াল, এই যে একটা বস্তু পড়তেছে, এখান থেকে পি অবস্থান থেকে একটা বস্তু পড়তেছে, কিউ আর এস টি ও। এই জায়গায় একটা তথ্য ছিল, ওটা আমার লেখার প্রয়োজন হয়নি। কারণ কি, আমার এই যে এই ম্যাথটা সলভ করতে আমার ওটা লাগবে না, এই জন্য আমি আর লিখি নাই। দেখো, এই পি থেকে ও, অর্থাৎ আপাত মস্তক উপরে থেকে নিচ পর্যন্ত 100 মিটার। কত? 100 মিটার। ভালো করে দেখো, 100 মিটার। এখান থেকে এই পর্যন্ত পড়তে তার কতটুকু সময় লাগবে, কত সময় পরে সেই ভূমিটা স্পর্শ করবে। তাইলে দেখো তো, আমার কি কি তথ্য আছে। এফ এর মান আমার জানা আছে, আমার জি এর মান জানা আছে, ইউ এর মানও জানা আছে। কারণ একটা বস্তু যেহেতু একটা জায়গায় আছে, তারপর ওটাকে ছেড়ে দেওয়া হয়েছে। সবসময় মনে করো, যদি ইউ এর মান আমার দেওয়া না থাকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তখন কি করবা, যে আমি ইউ এর মান 0 ধরবো। ইউ এর মান কি ধরবো? 0 ধরবো। তাইলে উত্তর লিখি আমি, বড় করে লিখছি। হ্যাঁ, জানি
জানি কি জানি, এই যে এই সূত্রটা দেখো, এটার মধ্যে টি আছে। দেখো একটা জিনিস খেয়াল করো, এই সূত্রটা কখন কাজে লাগাবো? যখন আমার টি এর মান দরকার নেই, যখন টি এর মান আমার দরকার নেই, কিংবা এই যে উপাত্ত তো উপস্থিত নাই, আমার উপাত্তর মধ্যে যদি উপস্থিত না থাকে টি এর মান, তখন আমি এই সূত্রটা ব্যবহার করব। তারপর আমার বেগ চাইলে এটা থেকে আমি বের করতে পারি। হ্যাঁ, আর এইখানে এই সূত্রটা আমি কখন ব্যবহার করবো? যখন এইচ এর মান আমার দেওয়া থাকবে। যখনই দেখবা এইচ এর মান দেওয়া আছে আর টাইম চাইছে, এইচ এর মান দেওয়া আছে টাইম চাইছে, এইচ এর মান দেওয়া আছে টাইম চাইছে, কি করব? এই সূত্র ব্যবহার করব, এই যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। ওকে, তাহলে জানি কি জানি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমার কার মান বের করা লাগবে? অবভিয়াসলি টি এর মান। আচ্ছা দেখো, আগে সবসময় মনে রাখবা, আগে পক্ষান্তরের যে কাজগুলো ওগুলো এই যে অ্যালজেব্রিক ফর্মে আছে না, এই যে এটাও চলক আছে এটাও চলক আছে, এদের মান তো এগুলো বসে নেই। মান বসানোর আগেই টিটা, আমার তো টি এর মান লাগবে, টিটাকে আমি আলাদা করে রাখবো। ঠিক আছে, আচ্ছা দেখো এখন এখন এইচটাকে এইচ এর মতো রাখি, ইউ এর মান কত? দেখো তো ইউ স্থির অবস্থা থেকে শুরু করছে না, তাই জিরো না, তাই জিরোর সাথে টি গুণ হলে কি জিরোই না, তাই জিরো প্লাস হাফ জিটি স্কয়ার মানে কি হাফ জিটি স্কয়ার। হ্যাঁ, লিখে দাও ইউ ইজ ইকুয়াল টু জিরো। তারপরে আবার বাদে এবার আমার টি এর মান লাগবে, টি এর মান আলাদা করি, টি ইজ ইকুয়াল টু টুটা এই পাশে চলে যাবে, টু এইচ ডিভাইডেড বাই জিটা নিচে চলে যাবে। ঠিক আছে, না বুঝে কিছু নাই, গুণ অবস্থায় আছে এবার সেখানে ভাগ অবস্থায় চলে যাবে, এটা ভাগ অবস্থায় আছে 1/2, 1/2, এটা ভাগ অবস্থায় আছে, এটা এই পাশে চলে যাবে 2h ডিভাইডেড বাই g। আচ্ছা, আর এই টি স্কয়ার ছিল, স্কয়ারটা উঠাই দিলে রুট এসে পড়বে। রুট দেওয়ার পরে তুমি সাথে আরেকটা কথা লিখবা যে ঋণাত্মক মান অগ্রহণযোগ্য, ঋণাত্মক মান অগ্রহণযোগ্য, এটা লিখে দেবে। কেন কেন ভাইয়া? কারণ কি, দেখো আমি যখন একটা জিনিস খেয়াল করবা, আমি তোমাদের বুঝাই। x ইজ ইকুয়াল টু মনে করো 2, x ইজ ইকুয়াল টু 2। এখন কথা কি যে আমি যদি এরকম করি যে উভয়কে স্কয়ার করলাম, দেখি x স্কয়ার ইজ ইকুয়াল টু কি আসলো 4 না। আবার দেখো x ইজ ইকুয়াল টু মনে করো -2, উভয়কে স্কয়ার করলাম, মাইনাসে স্কয়ার মানে কি, স্কয়ার মানে কি এই জিনিসটাকে দুইবার গুণ করা, তাই -2 ইনটু -2 কত 4, এটার মানে 4 এটার মানে 4। তাইলে আমি যখন রুট করব, তাইলে কি আমি যখন এই যে এই জিনিসটাকে রুট করব, তখন আমার কি লিখতে হবে প্লাস মাইনাস তারপরে রুট ওভার তারপরে 4 লিখবো। অর্থাৎ রুট ওভারের আগে একটা প্লাস মাইনাস দিতে হয় সবসময়, প্লাস মাইনাস দিতে হয়। কারণ কি আমি তো এটা রুট করতেছি, এখন এটা কোথা থেকে আসছে, -2 থেকে আসছে না +2 থেকে আসছে, আমি তো জানি জানি। এই জন্য একটু জ্ঞান নাম আছে, যেমন তোমাদের মাথায় একটা প্রশ্ন আমি জায়গায় দিই যে এই যে এই জায়গায় দেখো x, আমি প্রথমে ধরছিলাম কি x ইজ ইকুয়াল টু 2, তারপরে কি বাদ দিয়ে লিখছি x স্কয়ার ইজ ইকুয়াল টু 4, স্কয়ার করছি পক্ষে কি আসছে 2 স্কয়ার 4 আর x স্কয়ার। তারপরে আবার যদি বাদে উভয় পক্ষে রুট করি, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 4 সমান সমান প্লাস মাইনাস 2। প্রথমে ধরলাম আমি 2, তারপরে আসলে প্লাস মাইনাস 2, কেমনি? প্রথমে আমি বললাম যে x ইকুয়াল টু প্লাস 2, তারপরে আবার কেন প্লাস মাইনাস 2 হবে? মাইনাস তো হওয়ার কথাই না, কিন্তু প্লাস মাইনাস আমার রুটের জন্য দিতেই হচ্ছে, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 আবার x ইকুয়াল টু 2 কিভাবে? জানলাম না। আমি এটা নিয়ে তোমাদের অন্য একটা ভিডিওতে আলোচনা করব, সামান্য একটা আলোচনা, তোমরা একটু জানাবা, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলেই আমি আলোচনা করবো এটা নিয়ে। আচ্ছা দেখো রাখলাম আমি ঋণাত্মক মান যেহেতু অগ্রহণযোগ্য, প্লাস মাইনাস হবে না, শুধু প্লাসেরটাই রাখছি, মাইনাসটা নেগেটিভ দিছি, ঋণাত্মক মান অগ্রহণযোগ্য। অতএব t ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ইনটু h এর মান কত 100, j এর মান কত 9.8। ক্যালকুলেট দেখো হাতে কলমে করা যায় এটা,
ওইটা কঠিন কিছু না, বাট ক্যালকুলেটরটা ব্যবহার করলে বেশি ভালো হবে। দেখো √2 ইন্টু 200 4.5175 4.51 4 সমান সমান 4.5175 সেকেন্ড, এটাই আমার অ্যান্সার। বুঝছো? এখন ঋণাত্মক মান অগ্রহণযোগ্য, আমি আরেকটু এই জায়গায় থাকি যে ঋণাত্মক মান অগ্রহণযোগ্য থাকার কারণ হচ্ছে যে টি এর মান তো ঋণাত্মক, সময় তো ঋণাত্মক হতে পারে না। তুমি কি বলছো যে -2 সেকেন্ডে আমি আমার স্কুলে পৌঁছাই? না ভাই, সম্ভব না। তাই ঋণাত্মক মান অগ্রহণযোগ্য। আমি ঋণাত্মক মান কি করবো না, ধরবো না। ঋণাত্মক মান ধরবো না। কেন ধরবো না? কারণ এটা একটা অসম্ভব জিনিস। আচ্ছা, এই জায়গায় ঋণাত্মক মানটা ধরলে কি হইতো সে নিয়ে আলোচনা করতে গেলে আরেকটা বড় পর্ব হয়ে যাবে। তাই আমি ওটাও ধরতেছি না এখন, আপাতত ওটিটা আমরা বাদ রাখি। দেখো পরের অঙ্কটা আমি উঠাই। এই দেখো, এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটা। এটা অনেকটা সেমই, আগেরটার মতোই, কিন্তু এই জায়গায় আমি তোমাদের জন্য প্র্যাকটিস হয়ে যায়। এই অঙ্কটা ছোট্ট একটা অঙ্ক, 5 মিনিটও লাগবে না করাতে, করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো এই জায়গায় বলছে যে এতে একটা বস্তু আছে 15 কেজি ভরের। একটা জিনিস মনে রাখবা, যখন একটা বস্তু পড়তেছে নিচে, নিচে বিক্ষিপ্ত বস্তু, সরি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনো সময় তুমি ভরটাকে বিবেচনা করবে না। ভরটা তোমার গহতে মনে হয় লাগছিল, কিন্তু গতে লাগে নাই, গরুর গতে লাগে নাই। কখনো নিক্ষিপ্ত বস্তু, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তুমি কেজিটা কতটুকু ওজন, ম্যাক্স কতটুকু, সেটা কখনো তুমি কি করবে না, চিন্তা করবে সেটা নিয়ে, সেটা মাথায় ঘামাবো না। তুমি করবে কি যে উচ্চতা কতটুকু এইটুকু দিতেই হবে, উচ্চতা জানা থাকলেই তোমার বাকি অঙ্ক শেষ। এই অঙ্কটার একটা স্পেশালিটি হচ্ছে শুধু উচ্চতা জানা থাকলেই তুমি টাইম বের করতে পারবা। কত সময় পর এ থেকে ডিতে, এই যে এ থেকে এটা ডি হবে। আমার ইন্টারেস্টেডটা দিতে, এই দিতে এইটুকু 80 মিটার, তাহলে তো তুমি কত কটুক লাগবো আমরা তো লিখি। বোর্ডে লেখা যায় না, এই জন্য হাতে লেখাটা খারাপ করে। দেখো এইচ ইজ ইকুয়াল টু কি, ইউটি প্লাস হাফ এম এর সূত্র। এখন আমার তো টি এর মান বের করতে হবে প্রত্যেকবার, তাইলে দেখো টি এর মান যেহেতু প্রত্যেকবার বলতে আমি একটা সাধারণ ফর্মে নিয়ে আসতে পারি এটাকে, যে টি ইজ ইকুয়াল টু ইটা আগে পাইছিলাম আমরা √2h ডিভাইডেড বাই জি। এখন এটাকে একটু রিফাইন করে লিখতে পারি আমরা, কিভাবে? √, দেখো খেয়াল করো, এদিকে 2 × h আছে আর নিচে হচ্ছে 9.8। দেখো উপরে নিচে 2 দিয়ে আমি ভাগ করে দিই, উপরে নিচে 2 দিয়ে ভাগ করে দিই, কি হয়? উপরে 2টা নাই হয়ে যায়, ঠিক আছে? উপরে 2টা নাই হয়ে যাবে, উপরে থাকবে শুধু h আর নিচে থাকবে কি 4.9। এটা আরো রিফাইন করে দেখা যায়, তুমি যেটা মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারলে এটা মনে রাখো, এটা মনে রাখতে পারলে এটা মনে রাখো। আর একটু রিফাইন করে লিখতে গেলে হবে কি, এদিকে 4.9 আমি কি লিখতে পারি, 49 ডিভাইডেড বাই 10, 10টার উপরে নিয়ে চলে যাই, বাক্যের উপরে চলে যায়, 10টি ডিভাইডেড বাই কি 49, 49 কে রুট করলে কত, 7। দেখো কোথায় কই নিয়ে আসলাম, কত, 7। আমি শুধু উপরেরটাই রুট হবে, নিচেরটাই রুট হবে না। এই তুমি চাইলে এটা মনে রাখতে পারো, তুমি চাইলে এটা মনে রাখতে পারো, তুমি চাইলে এটাও মনে রাখতে পারো। এখন মনে রাখবা কেন আমি বললাম, যদি এমসিকিউতে এসে পড়ে, যদি এমসিকিউতে আসে তখন তুমি এইগুলো ব্যবহার করতে পারবা। এটাও সহজ, এটাও সহজ, এটাও সহজ, যেটা তোমার ভালো লাগে মনে রাখতে। আচ্ছা,
দেখো, তাহলে আমরা কি পেয়েছিলাম? টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h ডিভাইডেড বাই জি, মান বসায় দিই, এই নিচে 9.8 উপরে 2 ইন্টু h এর মান 80 সমান করতে পারে। এদিকে সমস্যা দেখি নাকি ক্যালকুলেটর না বসাই দাও। আরে কেটে দাম 16, তাহলে 180 লিখে ফেলি। 180 ডিভাইডেড বাই 9.8 কত আসে? 4.04 4.041 সেকেন্ড। সেকেন্ড কিন্তু দিবা, না দিলে কাটা। তাহলে এইটাই আমার অ্যান্সার, এটাই আমার একটু ছিল অঙ্কটা। তাই তোমাদের একটু এক্সারসাইজ কথা লিখতে হবে, যে সাইডে একটা দাগ দিয়ে দেওয়া আছে এই সেই যেই কথাগুলো লেখা দরকার তোমরা জানো ওগুলো লিখবা। ব্যাস, এইটুকু এই অঙ্ক শেষ। চলো যাই পড়া। এবার দেখো এই অঙ্কটা আমাকে দিছে, এটা কোন বোর্ডে আছে লিখি নেই। কুমিল্লা ও দিনাজপুর বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, এটাতে আসছে। এটাতে আসছে কত বেগে দেখছো? 25-এ কত পরিমাণে এখান থেকে আসছে। 3টা অঙ্ক করা হলাম অলরেডি। দেখো কত বেগে ভূমিকে স্পর্শ করবে। এইটা হচ্ছে ভূমি, 15 মিটার আমার উচ্চতা দেওয়া আছে। আমার উচ্চতা শুধু জানা আছে, আমি বলছিলাম না এই অঙ্কগুলো করতে গেলে শুধু উচ্চতা জানলেই হয়। কত বেগে, এখন বেগটা আমার লাগবে। সময় কি আমার জানা আছে? জানা নাই। কি জানা আছে? এস এর মান জানা আছে। কি জানা আছে? জি এর মান জানা আছে। কি জানা আছে? ইউ এর মান জানা আছে। ইউ এর মান যেহেতু দেওয়া নাই সেহেতু 0। আচ্ছা, তাইলে আমরা কিন্তু এই সূত্রে ব্যবহার করতে, এই সূত্রের ভিতরে কিন্তু টি নাই। আমি বলছিলাম না সময় না থাকলে, সময়ের কোনো কথা যদি আমার না থাকে, সময় যদি আমার ব্যবহার করতে না হয়, তাহলে আমি এই সূত্রে ব্যবহার করব। চলো ব্যবহার করি। জানি কি জানি? বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে দেখো ভি ইজ ইকুয়াল টু কি হবে? দেখো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ এর মান কত? 0 প্লাস 2gh মানে কি? 2gh। তাহলে কি 2 ইন্টু 9.8 ইন্টু h। হ্যাঁ, এখান থেকে বাদ দিয়ে কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু রুট ওভার, দেখো 9.8 ইন্টু 2 কত? 19.6h। এইটুক বসাইলে যদি আমার ইয়াতে চাই, এমসিকিউতে চাই, আমি শুধু এইটুক বসাই দিব। এখানে এইটার মানটা খালি বসাই দিলে হয়ে যাবে কাজ। দেখো h কত? 15 বসাই দিই। রুট ওভার 19.6, ওয়েট, হ্যাঁ ঠিক আছে, ইন্টু 15, এই যে 17.146, 17.146। অতএব ভি ইজ ইকুয়াল টু, এ দেখো প্লাস মাইনাস দিয়ে শুধু প্লাসের হবে, লিখবা ঋণাত্মক মান অগ্রহণযোগ্য, ঋণাত্মক মান অগ্রহণযোগ্য লিখে দিবা। না লিখ সাইড নোট কিন্তু লিখবা, সাইড নোট না লিখলে কেটে দেয় পরীক্ষায়। আচ্ছা কত বের হলো? 17 দশমিক কত? 17.146। বা তোমার যেটা মনে চায়, তুমি যদি এরকম লিখতে চাও যে 7.6 যেটা বেরোলো সেটা লিখতে চাও, লিখতে পারো, সমস্যা নেই। এত কি মিটার পার সেকেন্ড, এইটুকু উত্তর, এইটুকু তুমি লিখতে পারবে। ঠিক আছে, এইটুকু যদি তুমি লিখে দাও ব্যাস কেল্লা হতে, আর কিছু লাগবে না। এই হচ্ছে না অঙ্ক। এই অঙ্কটা যদি তুমি পারো, এই যে আমাদের যে টাইপ 3টা আছে এটার অর্ধেক শেষ, আর একটা মাত্র ম্যাথ আছে, তার ওই ম্যাথটা করলে তোমাদের টাইপ 3 পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার দেখো এটা আমাদের লাস্ট অঙ্কটা, টাইপ 3 এই অঙ্কটাতে আমরা দেখব কি যে একটা বস্তু ফেলা হয়েছে, আর ওই বস্তু ধরতে একজন আসতেছে, পরে কি ধরতে পারবে কিনা, বস্তুটা কি ধরতে পারবে কিনা। দেখো এই একটা চিত্র, এখানে একটা বস্তু আছে, এই যে বস্তুটা, এই একটা বস্তু, এই মিস্টার বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো,
60 মিটার উপর থেকে এই অবস্থানে এটা পড়বে গিয়ে। সি থেকে এখান থেকে 20 মিটার দূরে একজন বালক দাঁড়িয়ে আছে, বালকটা এঁকে দেখি, খুব সুন্দর বালক আঁকতে পারি আমি। এই 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 দেখতে বেশ সুন্দর হয়েছে। যেন এখান থেকে এখানে দৌড়ে আসবে, ও যখন এখান থেকে এখানে আসবে সেই সময় আমরা থেকে বলটা ধরতে পারবে কি পারবে না, এটা দেখছে। বি স্থানকে লক্ষ্য করে এ হতে একটি টেনিস বলে, যে টেনিস বলটাকে নিক্ষেপ করা হলো, একটি বালক এই বালকটা বলটি ধরতে সি হতে এত বেগে দৌড়ালে ধরতে পারবে কি বলটা? এই হচ্ছে প্রশ্ন। এবার দেখো আমার কাছে কি দেওয়া, এখন আমার কিন্তু যে আমি এই অঙ্ক দুই ভাবে করতে পারি, আমি দুটো ভাবে দেখাবো। আগে একটা টাইপ দেখেন যে জানি দোনো টাইপে এই জিনিসটাই ইম্পর্টেন্ট যে বস্তুটা কতটুকু সময়ে নিচে পড়বে, কতটুকু সময় এটা নিচে পড়বে। দেখো এই বস্তুটা আগে একটু বুঝা বলি যে এই বস্তুটা যেই সময় নিচে পড়বে সেই সময় আগে যদি এই লোকটা এদিকে আসতে পারে তাহলে কিন্তু বলটা ধরতে পারবে। এই বলটা পড়ে গেল তারপরে লোকটা আসলো তাহলে কিন্তু ধরতে পারবে না। এই দেখো দেখো এখন বলটি ভূমিতে পড়তে বসানোর হবে, আমি ভুলে বসানোর পড়তে সময় 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 কত কি লাগবে দেখো, T1 ধরিয়ে রেখে, T1 তোমাদের এভাবে বুঝবা না। দেখো এই জায়গায় আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি? আমার কাছে উচ্চতা জানা আছে, এই সূত্র ব্যবহার করতে পারি না, টি ও আছে জায়গায়। দেখো টি ইকুয়াল টু কত পেয়েছিলাম আমরা উপর থেকে বলার ক্ষেত্রে, রুট ওভার এই 2h ডিভাইডেড বাই জি, which means রুট ওভার 2 ইনটু দূরত্ব কত 60 ডিভাইডেড বাই 9.8, তাই না? তাহলে রুট ওভার 60 4.9 4.6 তাহলে লাগতেছে 3.499, সময় লাগতেছে 3.499 সেকেন্ড। এখন অতএব এই সি অবস্থান থেকে বি অবস্থানে এখন যদি ছেলেটা আসে দেখো, তাইলে ওর কতটুকু সময় লাগবে? ছেলেটা কিন্তু বলছে যে এত বেগে আসতেছে, আমি বলছিলাম কি এর আগের ক্লাসে যে যখনই আমার বলবো যে এই বেগে আসতেছে, বেগ বলতে আমি সমবেগ ধরবো, বেগ বললে সমবেগ ধরবো, কিন্তু আবার বেগের সাথে যদি ত্বরণ উল্লেখ থাকে তখন ওটাকে আমি সমবেগ ধরতে তো পারবো না, সমত্বরণ আমি ধরবো। সমত্বরণ, ত্বরণ দেওয়া থাকলে সমত্বরণ, আর যদি ত্বরণ ছাড়া বেগ দেওয়া থাকে তাহলে সমবেগ ধরবো। আচ্ছা, অতএব বালক প্রয়োগ সময় T2 কি হবে বালকটা সমবেগে। এখন এই বস্তুর ক্ষেত্রে আমি কি বলছিলাম যে বস্তু পড়ার ক্ষেত্রে আমি সমবেগের যে কনসেপ্ট আছে সেটা ধরবো না, কিন্তু লোকটা তো সমতলে আসতেছে, একটা সমতলে আসতেছে না, লোকটা কি পড়তেছে উপরে থেকে না, লোকটা তো সমতলে হাঁটতেছে, সমতলে আসতেছে, সেজন্য ওর ক্ষেত্রে কিন্তু আমার চারটা সূত্র থাকবে। ওর ক্ষেত্রে কিন্তু আমার এস হবে, এইচ হবে না, ও কিন্তু উচ্চতা থেকে পড়তেছে না, ও কিন্তু একটা নির্দিষ্ট সমতলে আছে, নির্দিষ্ট সমতলে একটা জায়গা অতিক্রম করতেছে, তখন আমি এস ব্যবহার করব, আর জি ব্যবহার করবো না, এ ব্যবহার করব। তাইলে লোকটা যেহেতু বেগে অর্থাৎ সমবেগে আসতেছে, সেহেতু শুধু যদি বেগ থাকে কি ধরবা সমবেগ, তাহলে আমার সূত্র কি হবে এস ইজ ইকুয়াল টু বিটি। এখান থেকে কি বলতে পারি টি ইজ ইকুয়াল টু v ডিভাইডেড বাই, সরি উল্টা লিখে দিচ্ছি,
s divided by b, s divided by b। তাহলে সূত্র বসাই দিই, s divided by b জায়গা টু 20, বেগ কত 6 সমান সমান 3.33 সেকেন্ড, রেডি টু। এখানে দেখো এটা বড় না এটা বড়, অবশ্যই এটা ছোট এটা বড়, অতএব যেহেতু t2 sorry t1 is greater than t2, সেহেতু বলটি ধরতে পারবে। বুঝছো? এবার এটা কিন্তু আরেকভাবে করা যেত, সে আগে পৌঁছে গেছে, দেখো প্রায় সে 0.1 সেকেন্ড আগে পৌঁছেছে, 0.1 কত 166 সেকেন্ড আগে সে পৌঁছেছে। তাহলে এটা যথেষ্ট সময়, সে সময়ের মধ্যে সে বলটা ধরে ফেলছে। এখন আমরা আরেকভাবে করতে পারি এই কাজটাকে, যে যেহেতু লোকটা কিসে কিসে আগেছে, সমবেগে না, সমবেগে আগেছে না, তাইলে একটা জিনিস খেয়াল করো, আমার এই যে যে টাইমটা, এই টাইমের মধ্যে ব্যক্তিরা কতটুকু দূরত্ব অতিক্রম করে, একটু দেখি তো। s = vt সূত্র লাগে, v এর মান কত, v এর মান লোকে 6, t এর মান কত 3.499, হ্যাঁ একটু মিটার, তাহলে কত আছে দেখো 6 × 3.499 অর্থাৎ 20.994 মিটার। তাহলে দূরত্বটা হচ্ছে আমার কি 20 মিটার, আর সে প্রায় 21 মিটারের সমান অতিক্রম করে ফেলতেছে সেই সময়ের মধ্যে, যেই সময়ের মধ্যে বলটা পড়ে। তাহলে কি বলটা পড়তে যে সময় লাগে তার থেকে বেশি সময়, তার থেকে কম সময় তার অবশ্যই লাগতেছে বি অবস্থানে পৌঁছাইতে। তাহলে এইভাবে আমরা একটা করতে পারি, এটা দেখা তারপর বলবো যেহেতু বলটা পড়তে এতটুকু সময় লাগে আর এই সময়ের মধ্যে লোকটা যথেষ্ট দূরত্ব অতিক্রম করে ফেলে, সেহেতু লোকটা বলটি ধরতে পারবে। এই ছিল আজকে আমাদের টাইপ 3। আজকে যে আলোচনা করলাম আর এর আগের যে ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম, সেগুলোর পর আরো দুটো ভিডিও আসবে টাইপ 4 আর টাইপ 5 নিয়ে। টাইপ 4 এ আমরা আলোচনা করব নিক্ষিপ্ত বস্তু আর পরন্ত বস্তু এখন আলোচনা করলাম, তারপর হচ্ছে গ্রাফ। এই দুটো বিষয় নিয়ে আমরা পরবর্তী দুটো ভিডিওতে আলোচনা করব। আর আমাদের চ্যাপ্টার ক্লোজ সিরিজের প্রথম ভিডিওটা তোমরা সবাই দেখছো যে ওই জায়গায় আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম ফিজিক্সে, আর চ্যাপ্টার ক্লোজ সিরিজের হায়ার ম্যাথের যে সিরিজটা সেটার মধ্যে আমি চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2 এর আপাত মস্তক সব নিয়ে আলোচনা করব, তোমাদের যে যে সমস্যা আছে সেগুলো আমি সমাধান করব। এবং পাশাপাশি আমি বলে রাখছি যে যে বিষয়গুলো আমি সেখানে আলোচনা করব এই পর্যন্ত ইউটিউবে সেই সম্পর্কিত কোনো ভিডিও আমি পাইনি, আমি যথেষ্ট খোঁজাখুঁজির চেষ্টা করেছি এইরকম ভিডিও, সে এরকম বিশ্লেষণ করে তারা ভিডিওটা দেয়নি। আমি চেষ্টা করি তোমাদের সর্বোচ্চ বিশ্লেষণ করে দেওয়ার। আমি বেশি বিশ্লেষণ করতে চাই না কেন, যে তোমাদের অনেক সময় মানে ওভারওয়েলমিং লাগতে পারে, সেজন্য আমি এই কাজটা করি না। তাছাড়া তোমাদের যদি মনে হয় যে ভাইয়া আরো বিশ্লেষণ আমার প্রয়োজন, তার আমি ভিডিও আলাদা করে সে সম্পর্কিত ভিডিও বানিয়ে তারপর তোমাদের জন্য আলোচনা করব। তাহলে দেখবা যে তোমাদের সকল সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। যেমন তুমি এই ক্ষেত্রে তুমি যে পক্ষান্তর যে করছো, তাই তোমার এই জায়গায় তুমি একটা কিন্তু সাইড নোট দিতে পারো যে ধরি এটা কেউ দেয় না সাধারণত, তাও ডিপ কনসেপ্ট হিসেবে তুমি দিতে পারো ভিটা নিচে নিয়ে আসো, ভি ইজ নট ইকুয়াল টু 0। কারণ কি কোনো কিছু নিচে যদি এসে পড়ে তাহলে সেটা কিন্তু 0 হয়, সরি কোনো কিছু যদি নিচে এসে পড়ে ভাগ অবস্থায় আসে, ভাগ অবস্থায় যদি এই যে এরকম 0 থাকে, কোনো কিছু নিচে 0 1 2 3 4 যাই হোক, সেটা যদি 0 থাকে তাহলে কিন্তু সেটা অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত সেটা নিয়ে এখন আলোচনা করছি না। এখন এটা কিন্তু অসংজ্ঞায়িত একটা ফরম্যাট। এই ফরম্যাট যদি এইদিকে আইসে পড়ে তাহলে আমার তো টাইমটা অসংজ্ঞায়িত আসবে। সেজন্য আমি কি এটা লিখবো না যে ধরি v ইজ নট ইকুয়াল টু 0, লিখতে পারি তো। এটা লিখলে তো আমার অনেক বড় নাম্বার আছে, কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তোমরা অনেকেই ভয় পেয়ে যাবে। যেমন এই যে এটা কিভাবে আসলো এটা তোমার জানতে হবে, কিভাবে আসলো এটা তোমার তো জানতে হবে।
আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। আর আমি যে ভুলগুলো করি তোমরা একটু ধরায় দিবা, যে এই জায়গায় ভাইয়া ভুল হয়েছে, এই জিনিসটা ভালো হয় নাই তোমার, তুমি একটু আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কিরকম চাও আমার থেকে। আজকের মতো এখানেই আমি শেষ করছি। তোমরা ফেসবুক গ্রুপে সবাই জয়েন হয়ে যাবা, সেক্ষেত্রে তোমাদের নোটগুলো সবাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।